বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি তোমাদের সামনে কুমিল্লা বোর্ড 2019-এর একটা সৃজনশীল ম্যাথ নিয়ে আলোচনা করব। যে এই একটা ম্যাথের কনসেপ্ট দিয়ে যেন তুমি এই রিলেটেড সবগুলো ম্যাথ করতে পারো, আমি সেটাই চেষ্টা করব। ম্যাথগুলো তোমার বইয়ে যেভাবে করা আছে তাতে তোমাদের ম্যাথগুলোকে অনেক জটিল মনে হয়, কোথাও সাইন ইউজ করা হয়, কোথাও কজ ইউজ করা হয়। তো আমি অনেকগুলো সূত্রে অ্যাপ্লাই করবো, আমি জাস্ট একটা সূত্রে অ্যাপ্লাই করে এই অধ্যায়ের অর্ধেক অঙ্ক করে ফেলবো। তো আমি যদি একটা সূত্রে অ্যাপ্লাই করে সবগুলো ম্যাথ করতে পারি, তাহলে আমি অনেকগুলো সূত্র কেন ইউজ করবো? তো আসো আমি সেটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা এখন তোমরা দেখো। তো তার আগে আমি তোমাদের কাছে সরণ এবং বেগের মাঝে যে রিলেশন সেইটা আগে শেখাবো। তো এটা যদিও আমার প্রথম লেকচারের ভেক্টরের প্রথম লেকচার দেখবা, কিছুটা শেখানো, কিছুটা অনেকটাই শেখানো আছে। তো এখন আমি তোমাদেরকে সেইটার কিছু অংশ আবার রিপিট করব এবং কিছু এক্সট্রা অংশ শেখাবো। আমরা দেখো এসএসসিতে শিখছিলাম সমবেগ থাকলে আমরা এস ইকুয়াল টু ভিটি লিখে থাকি। কেন লিখে থাকি এটা কি জানো? দেখো, আমরা অ্যাকচুয়ালি এস এর সমীকরণটা জানি কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা জানি, তাই তো? এটা আমরা সবাই পরিচিত এটার সাথে। তো এখন দেখো, যখন সমবেগের ক্ষেত্রে বলবে, অর্থাৎ আমি এইখান থেকে, ধরো তুমি দৌড়াচ্ছ, এখান থেকে তুমি দৌড়ানো শুরু করছো, যে তোমার এইখানে বেগ ছিল ভি, ধরে নেওয়া হলো 10 মিটার পার সেকেন্ড, এবং তোমার যে শেষ বেগ এই বিন্দুতে, সেখানেও তোমার বেগ ছিল কত, 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তোমার আদি বেগ এবং কি শেষ বেগ দুটাই কি সমান। এই ক্ষেত্রে আমরা বলি, কারণ কি এইখানে কোনো ত্বরণ থাকে না, যার কারণে কি বেগের কোনো পরিবর্তন সংঘটিত হয় না। যখন শুধু বলবে বেগ আছে, কোনো ত্বরণের কথা উল্লেখ করা নাই, তাহলে বুঝবা এইটা সমবেগ। কারণ কি, ত্বরণ যেহেতু বলে নাই, শুধু বেগ বলছে, তাহলে বুঝতেই হবে যে এই বেগেই সে সমস্ত পথ অতিক্রম করবে। সুতরাং সেইখানে যদি ত্বরণ নাই মানে কি সমবেগ। তো আসলে সেটা কিভাবে আসে এখন দেখো। তো এইখানে আমাদের বলা আছে সমবেগ, তাহলে সমবেগ যদি হয়, ত্বরণ ইকুয়াল টু আমরা কি জানি বলো তো, বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলে থাকি। তাহলে বেগ বৃদ্ধি মানে কি, শেষ বেগ মাইনাস হলো আদি বেগ, ভাগ হলো কি হার, হার মানে কি সময় দিয়ে ভাগ, তাহলে টি দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো তো সমবেগ তার মানে কি শেষ বেগ এবং আদি বেগ দুটাই হলো সমান, বা তুমি বলতে পারো আদি বেগ ইকুয়াল টু শেষ বেগ, যেভাবে খুশি। কারণ আমি যদি এখানে ইউ ইকুয়াল টু ভি ধরি, দেখো মানে আদি বেগ এবং শেষ বেগ ধরে যদি সমান ধরি, তাহলে ভি মাইনাস কি ইউ এর জায়গায় তখন আমার কি হয়ে যাবে, ভি হয়ে যাবে, আর ভাগ হলো টি। তাহলে দেখো তো কত হলো, 0। তাহলে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমার হলো কি ত্বরণ। তাহলে এই ত্বরণের মানটা যদি তুমি এইখানে বসাও 0, তাহলে কি হয়ে যায় দেখো তো, এই টোটাল অংশটুকুর মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। থাকে কি ইউ এর জায়গাতে আমরা কি লিখছি, ইউ ইকুয়াল টু ভি, তার মানে কি ভিটি। তাহলে দেখো এস ইকুয়াল টু ভিটি। সমবেগ হলে ত্বরণের কোনো মান থাকে না, ত্বরণ 0 হয়ে যায়, যার কারণে এস ইকুয়াল টু ভিটি হয়। এখন দেখো, এই যে সিম্পল একটা কনসেপ্ট এস ইকুয়াল টু ভিটি, যেটা তোমরা এসএসসি তে পড়ে আসো, সেই কনসেপ্ট থেকে আমি পুরো ম্যাথগুলো শেষ করবো। এখন আসো, এইখানে একটা কনসেপ্ট দেখো, সেইটা এই যে সরণের দিক বা বেগের দিক কোন দিকে, তাহলে বেগ ইকুয়াল টু আমরা কি জানি বলতো, এস ইকুয়াল টু, এই তো, অর্থাৎ সরণের হারকে আমরা কি বলি, বেগ বলি। তাহলে এখন আসো, অর্থাৎ একক সময়ে কোনো বস্তুর যে পরিমাণ সরণ সংঘটিত হয় সেটাকে আমরা বেগ বলি, তাই তো? এখন আসো, এই যে বেগ, তুমি আবার একটু এদিকে খেয়াল করো, আমি কি করলাম, ধরো এইদিকে আমি দৌড়াচ্ছি, দেখো তো এইদিকে যদি আমার দৌড়াই, দৌড়ানোর ফলে এইদিকে আমার সরণ সংঘটিত হবে। দেখো তো, যদি এইদিকে দৌড়াই, এইদিকে যদি আমার সরণ সংঘটিত হয়, দেখো তো বেগ কি আমার পিছনের দিকে সংঘটিত হচ্ছে, বেগও কিন্তু আমার এই দিকেই সংঘটিত হচ্ছে। দেখো, তার মানে কি সরণের দিকটাই বেগের দিক। দেখো তো, এমন কখনো ঘটে যে আমি এইদিকে দৌড়াচ্ছি, পিছন দিকে আমার কি হচ্ছে, বেগ সংঘটিত হচ্ছে, বা বেগ সামনে সংঘটিত হচ্ছে, পিছনে সরণ সংঘটিত হচ্ছে, কখনো হয় দেখছো? যেদিকে সরণ সংঘটিত হয় সেদিকেই বেগ সংঘটিত হয়, যেদিকে বেগ সংঘটিত হয় সেদিকেই সরণ সংঘটিত হয়। তাহলে আমি বলতে পারি না যে সরণের দিকটাই বেগের দিক, কারণ কি বেগকে ভাঙলে আমরা কি পাই, সরণ ভাগ সময় পাই। তাহলে আমরা কি বলতে পারি, এই যে সরণের দিকটাই বেগের দিক। ওকে, এই কনসেপ্ট দিয়ে আমরা পুরো ম্যাথটা শেষ করব। আসো, এখন আসো, প্রথমে কি বলছে দেখো, এটা কুমিল্লা বোর্ড 2019 সালের ম্যাথ। ওবি বরাবর করিমের বেগ এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো ওবি কোনটা, আমাদের এই পথ। তাহলে ওবি বরাবর আমি এই জন্য করিমের ক্ষেত্রে কে লিখলাম, তাহলে ভি কে ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। তাহলে করিমের বেগটা হলো ওবি বরাবর, এই জন্য আমি সহজে লিখে রাখছি ভি কে। এখন আসো, আবার বলছে ও এ বরাবর রহিমের বেগ 7.5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো, এই যে ও এ, এটা কার বরাবর, এটা কার, ও এ বরাবর বলো তো রহিমের। তাহলে এই জন্য আমি ভি আর লিখে রাখছি, যাতে আমার বুঝতে সহজ হয়। ভিতে বেগ, আর তে হলো কি রহিম, তাহলে রহিমের বেগ তাহলে 7.5 মিটার পার সেকেন্ড। এখন দেখো, এই যে প্রস্থ দেওয়া আছে আমাদের, দেখো এটা একটা নদী, এই নদীর প্রস্থ দেওয়া আছে হলো 500 মিটার।
নদী না, আসলে সমুদ্র বলতে হবে, নদীর তো আর 500 মিটার প্রস্থ হয় না, সমুদ্রেরই হয়। তো এখন আসো, 500 মিটার মানে কিন্তু অনেক, তোমার হলো 3 5 15, 1500 ফিট, কম রাস্তা নাই। তো করিম কত বেগে অপর পারে পৌঁছালো? দেখো তো করিমের বেগটা আমরা কোন দিকে ধরছি, অভি বরাবর। এখন দেখো এইদিকে তোমাকে আরেকটা বেগ দেওয়া আছে, স্রোতের বেগ। এই স্রোতের বেগ এইভাবে বলা মানে ইউ ইউ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো স্রোতের বেগটাও দেওয়া আছে। তাহলে দেখো করিম গেছে হলো এই দিকে এই বেগে, আর স্রোতের বেগ একটা দিয়ে দিয়েছে এই দিকে। তাহলে তোমরা জানো কি, দুটা বেগ যখনই থাকবে তখনই কি হবে, যে কোনো বস্তুর ভিতরে দুটা ভেক্টর যদি থাকে, যদি বলো যে ওই বস্তুটা কোন দিকে যাবে, তাহলে কি লব্ধি বেগে কোনো দিকে যাবে না। অর্থাৎ এর আগে তোমাদের আমি ভেক্টর আগের লেকচারগুলো খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। তো এই দিকে একটা ভেক্টর, আবার এই দিকে একটা ভেক্টর, তাহলে দুটা ভেক্টর দুই দিকে যাচ্ছে। তাহলে এই দুটা ভেক্টরের যখন তুমি যাবা তখন কি হবে, একটা লব্ধি বেগে তোমাকে যাইতে হবে। যেমন ধরো আমরা যখন দুইটা ফুটবল প্লেয়ার যখন কি করে, একটা বলে দুইজন একসাথে কিক করে, মানে বল দিচ্ছে না, বল কি একটা ভেক্টর রাশি না? তাহলে দুইটা বল একসাথে সে কি করলো, ক্রিয়েট করলো। করলে তখন কখনো কি দেখছো যে ধরো এই লালটা একটা প্লেয়ার, এটা একটা প্লেয়ার, লালটাই তো এইভাবে হিট করলো। দেখো তো এই দিকেই বল দৌড় মানে এরকম কখনো ঘটে, বা এই দিকেই দৌড় মানে কখনো ঘটে? তা কিন্তু ঘটে না। দেখবা দুইটা বল যখন এক জায়গায় হয় তখন কি মাঝ বরাবর একদিকে চলে যায়। তার মানে কি, লব্ধি বলে সে মাঝ বরাবর যায়। তাহলে এইখানে একটা বেগ আছে, আমার এইখানে একটা বেগ আছে, বেগটাও কি ভেক্টর রাশি না? তাহলে দুটা ভেক্টর রাশি যদি হয় তাহলে কি হবে, দুটা ভেক্টর রাশির মাঝ বরাবর কোনো এক দিক দিয়ে কি করবে, তোমার হচ্ছে হলো করিম যাবে। কারণ কি, করিম যে নৌকা নিয়ে যাচ্ছে সেইখানে কি স্রোত আছে, বা করিম যদি সাঁতরায়ও যায় তাহলে কি একটা স্রোত আছে। তাহলে স্রোতের বেগ এবং কি করিমের যে বেগ, তাহলে দুইটা ভেক্টর রাশি, এদের মাঝ বরাবর কোনো একদিকে সে কি করবে, অপর পারে পৌঁছাবে। ক্লিয়ার? তাহলে এখন আসো, এটা বের করার জন্য ইজি একটা মেথড, সেটা হলো কি সামান্তরিকের সূত্র। দেখো এইদিকে আমার স্রোত ইউ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড, আবার এইদিকে হলো তোমার কি ও বি, এটা হলো করিমের 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমার কি করবে, এই যে লব্ধি বরাবর কোনো এক দিক দিয়ে তোমার হচ্ছে হলো করিম অপর পারে পৌঁছাবে। এইটা যদি হয় দেখো তো সামান্তরিকের সূত্রে অ্যাপ্লাই করা যায় না? এই যে দেখো তো সামান্তরিক হয়, এই যে সামান্তরিক, তাহলে কোন দিকে যাবে, এই যে সামান্তরিকের সূত্রতে কি বলছিলাম, যে কোনো সামান্তরিকের দুটা সন্নিহিত বাহুকে যদি তুমি দুটা ভেক্টর কল্পনা করতে পারো, তাহলে উহাদের এই মূল বিন্দুগামী যে কর্ণ, সেটাই কি হবে, ওদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এই লব্ধিটাই আমাদের কি করবে, এই ভেক্টরের মান, মানে এই দুই ভেক্টরের মান নির্দেশ করবে। তাহলে লব্ধির মানটা বের করলে আমার অঙ্ক শেষ। তাহলে লব্ধি ধরে নাও, আর আমাকে বলছে করিম কত বেগে অপর পারে পৌঁছাবে, কারণ করিমের বেগটা এইদিকে একটা, স্রোতের বেগ এইদিকে একটা। ওকে, তাহলে এখন আসো এইখান থেকে তোমরা বের করতে পারো। তাহলে ক নাম্বার আমরা জানি আর ইকুয়াল টু, তাহলে কি রুট ওভার, এদিকে কি ইউ, এদিকে হলো ভি, তাহলে হলো ভি কে স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2u ভি কে কজ আলফা। দেখো তো এখানে আলফা কত, এই যে 120 ডিগ্রি আমাদেরকে বলে দিচ্ছে। এই যে স্রোতের যে তোমার আনুভূমিক বরাবর, স্রোত কোন দিকে দেখো তো, নদীর এইদিকে না, দেখো তো এইদিকে, তার মানে কি আনুভূমিক বরাবর। স্রোত সবসময় কার বরাবর, আনুভূমিক বরাবর। তার মানে কি এই যে এটা হলো স্রোতের বেগ, এই স্রোতের বেগের সাথে তাহলে দেখো করিমের অ্যাঙ্গেল আমাকে দিয়ে দিচ্ছিল কত, 120 ডিগ্রি। তাহলে এটা কত, 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি আলফা, তোমাদেরকে আলফা কোনটা ধরে সেটাই এর আগের লেকচারে আমি শিখাইছিলাম, যে দুইটা ভেক্টরের পাদবিন্দু যদি এক জায়গায় থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, আলফা। নতুবা কিন্তু আমরা ওই দুইটা ভেক্টরকে আলফা, মধ্যবর্তী কোণকে আলফা বলতে পারবো না। তাহলে এখন আসো, এইটা আমি আলফা বুঝে গেছি কিভাবে, দেখো তো স্রোতের বেগ কোন দিকে, এইদিকে, আর করিম গেছে কোন দিকে, এইদিকে, তাহলে এইদিকে, তাহলে পাদবিন্দু কি এক জায়গায় না, সুতরাং এই মধ্যবর্তী কোণকে আমি 120কে কি করতে পারবো, আলফা বলতে পারবো। আর থিটা কোণটা, এই যে আর এর সাথে যে কোণ, কার সাথে, স্রোতের সাথে, এই যে স্রোতের সাথে আর এর যে কোণ। কারণ কি, দেখো তো স্রোতের যে বেগটা সেটা কি চেঞ্জেবল না, সে কি আনুভূমিক, ফিক্সড। আবার দেখো এখানে করিমের যে বেগ, করিম কি স্রোতের সাথে ধাক্কাতে কি হচ্ছে, সরে যাচ্ছে। করিম কিন্তু ফিক্সড না, করিম ফিক্সড না, সে কি হচ্ছে, ওর তোমার হচ্ছে হলো দেখো অ্যাঙ্গেলটা কি বারবার সে চেঞ্জ করতেছে। দেখো তো স্রোত কখনো চেঞ্জ করার সুযোগ আছে, সে তো আনুভূমিকের সাথে কি সে স্রোতটা আছে। তাহলে কি স্রোতের থিটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। এই কারণে আমরা এই যে লব্ধির যে থিটা, সেটাকে কার সাথে ধরবো, সবসময় স্রোতের সাথে। ক্লিয়ার? এখন আসো, যদিও এখানে আমাদের কি থিটাটা লাগবে না, লাগবে হলো আলফা। ভি এর মান কত, 8 স্কোয়ার, ইউ এর মান কত, 1 স্কোয়ার প্লাস 2 1 8
কারণ দেখো ইন্টু হলো cos 120 ডিগ্রি। দেখো এইটা তোমাদের মান আসবে টোটাল 7.55 মিটার পার সেকেন্ড। তাহলে 7.55 মিটার পার সেকেন্ড এইটা হলো তোমার লব্ধির মান। অর্থাৎ এখানে বলছে দেখো করিম কত বেগে অপর পারে পৌঁছাবে, ধরো করিম এত বেগে অপর পারে পৌঁছাবে, বাংলাতে একটু লিখে ফেলবা, ওটাই অ্যান্সার। তো তোমাদের ক নাম্বারটা অনেক ইজি। এখন আসো খ নাম্বারে। খ নাম্বারটাই তোমাদের হচ্ছে হলো সব থেকে ম্যাজিক। আমি যে নিয়মে তোমাদের খ নাম্বারটা করাবো ঠিক এই নিয়মটা দিয়ে তুমি এই বইয়ের সমস্ত ম্যাথ করবা। যদি এটার একদম ফুল কনসেপ্টটা তুমি ব্রেনে নিতে পারো, আশা করি বইয়ের সবগুলো ম্যাথ তুমি এই নিয়মেই করতে পারবা। অন্য কোনো নিয়ম এই এক একটা ম্যাথের জন্য এক একটা নিয়ম অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না। ওকে, এখন আসো আমি আবার একটু আঁকাই নিই। এখন এখানে একটু ক্লিক দিয়ে দাও। বলছে রহিম ও করিমের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে। এখন দেখো আগেই বলে দিছে রহিম গেছে কি ওবি বরাবর, আর করিম গেছে হলো ওবি বরাবর, আর রহিম গেছে ও এ বরাবর। এখন কে আগে অপর পারে পৌঁছাবে, তার মানে ও বিন্দু থেকে রহিম আগে এই পারে পৌঁছাবে নাকি এই যে তোমার করিম আগে অপর পারে পৌঁছাবে। তাহলে কে আগে অপর পারে পৌঁছাবে তার মানে কি আমাকে সময় বের করতে হবে। তাহলে এখান থেকে দুইজনে একসাথে রওনা দিছে কিন্তু দুইজনের বেগ আলাদা, একজন হলো 8 একজন হলো 7.5। তাহলে এখান থেকে এই পারে আসতে ও এর কত সময় লাগলো, এখান থেকে অপর পারে এই বিন্দুতে আসতে ও বি এর কত সময় লাগলো। অপর পার যখনই বলবে বা সোজাসুজি অপর পার বা সর্বনিম্ন সময় অপর পার, যখনই অপর পার বলবে তখনই বুঝে নিবা এই যে পয়েন্ট থেকে তুমি কি করলে যাত্রা আরম্ভ করলা ঠিক লম্ব বরাবর তার অপর বিন্দুটাই হচ্ছে হলো অপর পার। ওকে, তার মানে দেখো তো কি এটা, দেখো তো 90 ডিগ্রি না, এটা কি 90 ডিগ্রি না, অপর পার মানেই কি সোজাসুজি লম্ব বরাবর, তার মানে এটা 90 ডিগ্রি। তো তুমি এটা বুঝে যাবা যে অপর পার সোজাসুজি অপর পার বিপরীত পার যেটাই বলুক না কেন বুঝে যাবার হলো একদম সোজা এই যে তোমার হচ্ছে হলো যাত্রা বিন্দু ঠিক বিপরীত বিন্দু। এখন আসো, এখন আমরা ওবির ক্ষেত্রে এই যে তোমার করিমের ক্ষেত্রে অপর পারে পৌঁছাতে কতটুকু সময় লাগছে আমরা জানি। তাহলে দেখো এখানে লেখো করিমের ক্ষেত্রে, দেখো করিমের ক্ষেত্রে যদি বলো তাহলে আমরা একটু আগে কি শিখলাম এস ইকুয়াল টু ভিটি, আমরা একটু আগে শিখছি এস ইকুয়াল টু ভিটি। দেখো তো এখান থেকে আমি টির মানটা বের করতে পারি, তাহলে টি কে লেখো ইনটু হলো এস ভাগ হলো ভি। এই তো টি কে মানে করিমের এবং ভি কে আমি কি লিখলো করিমের বেগ, আর এস হচ্ছে হলো এই যে প্রস্থ, দেখো এই যে এই দূরত্বটা হলো এস। যেহেতু দেখো তো আমাদের আগেই তোমাদেরকে শিখালাম বেগের দিকটা কোন দিকে, বেগের দিক সরণের দিক, তাই নাকি? সরণের দিকটা কোন, দেখো তো এখানে সরণ কোনটা, এই যে 500 মিটার না প্রস্থ বরাবর, তাহলে এই যে এই প্রস্থটাই সরণ না, দেখো তো ঠিক অপর পারে বলছি মানে কি ও বিন্দু থেকে এ বিন্দু, দেখো তো ও বিন্দু থেকে তুমি এ বিন্দুতে গেলে দেখো তো প্রস্থ বরাবর সমান পথ অতিক্রম করছে না, তো এই যে প্রস্থ বরাবর সমান পথ, তাহলে এইখানে আমরা এই এসটাকে আর এস লিখবো না, লিখবো হলো ডি। এই ডিটাকে বলি কি আমরা হলো প্রস্থ। অ্যাকচুয়ালি আমরা এটাও লিখবো না এটাও লিখবো না, আমরা লিখবো, এখন দেখো এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি দেখলাম যে কিভাবে আসতেছে ব্যাপারটা। তাহলে এখন দেখো আমরা লিখবো অ্যাকচুয়ালি প্রস্থ, আর এখানে লিখবো প্রস্থ বরাবর বেগের উপাংশ। এখন দেখো বেগের উপাংশ আমি কেন লিখবো সেটা বোঝাচ্ছি। এখন দেখো আমি যদি প্রস্থ বরাবরই আমরা কি, দেখো তো এস ইকুয়াল টু যখন আমি তোমাকে ভিটি শিখালাম তার মানে কি এখানে যদি তুমি টি নাও হলো এস ইকুয়াল টু হলো ভি, তাহলে দেখো তো এই যে এস ইকুয়াল টু ভিটি, এই যে তোমার হচ্ছে হলো কি বেগটা কার বরাবর, এর আগেই তোমাকে আগে আলোচনা করলাম যেটা কি সরণ বরাবর, তার মানে কি আমার বেগটা হবে হলো সরণ বরাবর, অবশ্যই এই দিকে না। আমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমার এই যে এই সূত্রের যে তোমার এস এবং বেগের যে সম্পর্ক, এসটা হলো কি প্রস্থ, এই যে
এসটা কি প্রস্থ না, দেখো তো। এখন আমার বেগটাও কি হয় সরণ বরাবর, তার মানে কি প্রস্থ বরাবর। ওকে, আর বেগের উপাংশ লেখার কারণ দেখো আমার বেগটা কোন দিকে, দেখো তো এই দিকে না, তাহলে এই দিকে ও বি বরাবর যদি বেগ হয় তাহলে দেখো তো আমি কি করতেছি প্রস্থ বরাবর আমার তোমার সরণ বেগ হইতে হবে। প্রস্থ বরাবর যদি বেগ হয় দেখো তো এই বেগটা কি প্রস্থ বরাবর না, এই বেগের একটা অংশ প্রস্থ বরাবর। দেখো এত বড় অংশ, দেখো এত বড় অংশ কি একটা অংশ ও এ বরাবর। তো এই কারণে আমরা কি করব, প্রস্থ বরাবর বেগের উপাংশ নেব। তাহলে এখন দেখো বেগের উপাংশ যদি নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা কি করব, দেখো তো এর উপাংশ কি এই প্রস্থ বরাবর। তোমাদেরকে আগের লেকচারগুলোতে আমি কিছুটা শিখাইছিলাম। দেখো আমি এটার বরাবর যদি তোমার এই যে ও বি এর মান যদি ও এ বরাবর নিতে চাই সেই ক্ষেত্রে আমার কি ও বি এর একটা অংশ, দেখো সেই অংশটা তুমি কিভাবে নিবা। এখন দেখো টোটালটা কত জানো, 120 ডিগ্রি, আর এটা কত 90 ডিগ্রি। তাহলে 120 থেকে যদি 90 বাদ দাও তাহলে দেখো তো এইটার মান পেয়ে যাও না 30 ডিগ্রি। তাহলে 120 বিয়োগ হলো 90, তাহলে 30 ডিগ্রি। এখন দেখো তো এই ও হলো এই ও বি এর মান ও এ বরাবর, অর্থাৎ ও এ বরাবর ও বি এর মান তোমাদের এই যে লম্বাংশ উপপাদ্য যখন শিখাইছিলাম তখন আমি শিখাইছিলাম। তাহলে ও এ বরাবর ও বি এর মান কতটুকু সেটা বের করো। তাহলে ও বি এর মান তাহলে কিভাবে বের করবো, দেখো তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি না বলো একান্তর কোণ, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে সমকোণের বিপরীত বাহু আমরা কি জানি, অতিভুজ। তাহলে এটাও অতিভুজ, যেহেতু এটা থিটা 30 ডিগ্রি, তাহলে অতিভুজ তোমার হচ্ছে থিটার সাথে কি থাকে, একটা অতিভুজ থাকে আর একটা ভূমি থাকে। তাহলে দেখো এটা আমি অতিভুজ 100% শিওর হয়ে গেলাম সমকোণের জন্য, তাহলে এটা আমার ভূমি। তাহলে ভূমির মানটাই আমার বের করতে হচ্ছে, দেখো ও এর মানটাই আমার বের করতে হচ্ছে। তাহলে ও এর মানটা যদি বের করতে চাও দেখো এটা ভূমি, তাহলে ভূমির কই পাবা, cos থিটাতে ভূমি পাওয়া যায়। তাহলে cos থিটা, এখানে cos থিটা মানে হলো 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। তাহলে cos ইকুয়াল টু কি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত ও এ, অতিভুজ কি দেখো তো ও বি। এখন দেখো ও এর মানটাই আমার দরকার, তাহলে ও এ ইকুয়াল টু ও বি, ও বির মান কত ভি কে, তাহলে আমরা কত ভি এর মান কত 8, তাহলে 8 cos 30 ডিগ্রি। এই যে ও এ, তাহলে এখন দেখো তো এই যে ভি কে একটা অংশ ও এ বরাবর কতটুকু সেটা পেয়ে গেলাম না, এই যে 8 cos 30 ডিগ্রি, অর্থাৎ এই যে প্রস্থ, এই প্রস্থ বরাবর এই যে এই বেগের যে উপাংশ সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন আসো তাহলে প্রস্থ কত দেখো তো আমাদের 500 মিটার, 500 ভাগ প্রস্থ বরাবর বেগের উপাংশ হলো 8 cos 30 ডিগ্রি। দেখো এইটা ক্যালকুলেশন করলে তোমাদের পিকের মান বের হবে কত, দেখো একটু ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন একটু করে দেখো তো কত আসে, 72.15 সেকেন্ড আসবে, 72.15 সেকেন্ড। ওকে, তো তুমি পিকের মানটা পেয়ে গেল। এখন আসো করিমেরটা পেয়ে গেলাম, পিকে মানে কি করিম। এখন আমরা যাবো রহিমের ক্ষেত্রে, সেম ভাবে আমরা রহিমের ক্ষেত্রেও কল্পনা করব। তাহলে এখন আসো রহিমের ক্ষেত্রে, করিমের ক্ষেত্রে গেল রহিমের ক্ষেত্রে। তাহলে দেখো রহিমের ক্ষেত্রে কি ঘটনা, রহিম কোনটা ও এ বরাবর, ও এ পথটাই হলো রহিমের। সেম এই সূত্রটাই আমরা আবার অ্যাপ্লাই করব। তাহলে দেখো টি আর এটা হলো রহিমের ইকুয়াল টু কি প্রস্থ, আগে শিখাইছি প্রস্থ ভাগ হলো প্রস্থ বরাবর বেগের উপাংশ। তাহলে এখন দেখো প্রস্থ বরাবর বেগের উপাংশ। তাহলে এখন আসো প্রস্থ কত আমাদের 500 মিটার, 500 এককটা ইউজ করলাম না, একবারে লিখবো। তাহলে প্রস্থ বরাবর বেগের উপাংশ দেখো তো এই বরাবর বেগের উপাংশ। এখন দেখো তোমার রহিমের বেগটাও কিন্তু প্রস্থ বরাবর, দেখো ওই বরাবরটাই কিন্তু রহিমের বেগ, তাই নাকি। তাহলে দেখো রহিমের বেগও এই দিকে, আবার প্রস্থ কোন দিকে দেখো তো এই দিকেই না, এই বরাবরই না, তাহলে দুটার দিক কি একই না। তাহলে দুটার দিক যদি একই হয় তাহলে কোন ভেক্টর হয়, সদৃশ ভেক্টর বা সমান ভেক্টর। তাহলে এখন এখানে তুমি এখানে আমরা সমান ভেক্টর বলবো না, সদৃশ ভেক্টর বলবো। তাহলে সদৃশ ভেক্টর মানে কি, যারা দেখতে একই রকম কিন্তু কি মান আলাদা হইতে পারে। এখন আসো তার মানে কি সদৃশ ভেক্টরের প্রথম লেকচারে আমি শিখাইছিলাম এদের মধ্যবর্তী কোণ কত, যেহেতু একই দিকে তাহলে কি 0 ডিগ্রি। তার মানে এই যে আমার এখানে কি আছে, ভিউ আছে আবার কি এসও আছে, দুইটার মধ্যবর্তী কোণ এখানে 30 ডিগ্রি ছিল আগেরটার ক্ষেত্রে, এই যে এটা এখন যদি এর ভিতরে কোণ আছে দেখো তো সরাসরি, তার মানে কি 0 ডিগ্রি। তাহলে প্রস্থ বরাবর বেগের উপাংশ যদি বলি তাহলে কি হয়ে যাচ্ছে, ভি আর cos 0 ডিগ্রি। এই এখন যদি বলো ভি আর cos 0 ডিগ্রি স্যার কিভাবে নিয়ে আসলাম, এই যে এইখানে এটা যেভাবে নিয়ে আসছিলাম সেইভাবেই। এখন দেখো তারপরে আরেকবার আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি ওটা কিভাবে নিয়ে আসছি। এখন আসো এই যে আমাদের মান বের করতে হবে কার, দেখো তো প্রস্থ না ও এ, তার মানে কি
আবার তোমার যে রহিমের যে বেগ সেটাও ওই বরাবরই। তাহলে এখন দেখো তো মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তার মানে কি cos 0 ডিগ্রি, cos থিটা মানে কি cos 0 ডিগ্রি ইকুয়াল টু, এখানে দেখো তো দুটাই কি সেম না, ও এও যা তোমার ভূমিও যা অতিভুজও তাই, তাহলে কি ও এ ইকুয়াল টু কি ও এ cos 0 ডিগ্রি। তাহলে ও এর মান কত এই ক্ষেত্রে, ভি আর এর মান কত 7.5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কত হবে 7.5 cos 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি করব, ভি আর cos 0 ডিগ্রি, তো তুমি এখানে হয়ে গেল তোমার 500 ভাগ হলো 7.5 cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে 500 ভাগ 7.5 ইকুয়াল টু টি আর এর মান আসবে তোমার হলো 6667 সেকেন্ড। দেখো কার কম সময় লাগলো, দেখো করিমের কি বেশি সময় লাগলো, এখান থেকে এখানে পৌঁছাতে করিমের সময় লাগছে 72 সেকেন্ড, 72.15 সেকেন্ড, তার মানে কি বেশি সময় লাগছে। আর রহিমের লাগছে 66.67 সেকেন্ড, তার মানে কি করিমের থেকে রহিম কম সময় এখানে পৌঁছাইছে। তার মানে কি তাহলে কে আগে পৌঁছাইছে, রহিম আগে অপর পারে পৌঁছাইছে। এখন তোমাকে প্রশ্ন করছে রহিম ও করিমের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা এইভাবে লেখো তুমি, যেহেতু টি কে গ্রেটার দেন টি আর, সুতরাং রহিম আগে অপর পারে পৌঁছাবে। ওকে, শেষ। তাহলে এই একটা কনসেপ্ট যদি তোমার মাথায় ভালোভাবে ঢুকে যায়, তাহলে এই ম্যাথগুলো করার জন্য তোমাকে ওই বইয়ের বিভিন্ন ম্যাথে দেখবা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা আছে বইগুলোতে, কোথাও সাইন ইউজ করছে, এখানে কোথাও কজ ইউজ করছে, তো তোমাকে কনফিউজড হয়ে যায় আমি কোথায় সাইন ইউজ করব কোথায় কজ ইউজ করব। সুতরাং তুমি এই কনফিউশনে একদমই যাবে না। তোমাকে যখনই এইরকম কোনো ব্যাপার স্যাপার দিবে, মধ্যবর্তী একটা কোণ দিয়ে দিল এখানে ধরো 120 ডিগ্রি, তখন তুমি চিন্তা করবা বেগের আমি কি করবো, এই যে প্রস্থ বরাবর বেগের উপাংশ নিব, সেই প্রস্থ বরাবর বেগের উপাংশ যদি আমি নেই সেটা কিভাবে বের করব, তোমাদেরকে আগের লেকচারে শেখানো হয়েছে যে এই যে যার বরাবর যাব সেইটাকে কি করব, এক্স অক্ষ ধরবো, এবং আমরা মধ্যবর্তী কোণ এবং ওই ভেক্টরগুলোর কোণ কি করি, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ সেটা নিই। তো এটা তোমাদের লম্বাংশ উপপাদ্যতে আমি শিখাইছিলাম কিভাবে বের করতে হয়, এবং তোমার লম্বাংশ উপপাদ্য আছে, তারপর লম্ব অভিক্ষেপ, ওইখানে ডিটেলস আলোচনা করছে, আমার আগের ভিডিওগুলো একটু দেখে নিবা। তো দেখো এই সূত্রটা তোমরা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো করে, এবং বইটা বের করো, বের করে ম্যাথগুলো এই নিয়মে করো, বইয়ের নিয়মে না। দেখো আশা করি সমস্ত ম্যাথ তুমি এই একটা নিয়মে শেষ করতে পারবে। তো ওকে, তো আমি আর একবার একটু তোমাকে জাস্ট রিপিট করে দিচ্ছি যে এই প্রস্থ বরাবর বেগের উপাংশের ব্যাপারটা। তো আমরা একটু আগেই শিখছিলাম যে এস ইকুয়াল টু ভিটি। তো এই এস ইকুয়াল টু ভিটি এখান থেকে আমরা পাই, এই এসটাকে আমরা কি পাই, সরণটা কার বরাবর, প্রস্থ বরাবর, যার কারণে আমরা এসটাকে ডি লিখি এই, আর আমার এই টি ইকুয়াল টু তখন আমাদের কি হয়ে যায়, প্রস্থ, আর এই ভিটা হচ্ছে হলো আমরা জানি সরণ যেদিকে সংগঠিত হয় ভিটাও সেই দিকেই সংগঠিত হয়। এখন ভি যেদিকেই থাকুক না কেন সরণটা কার দিকে হবে, ওই বেগটা কার দিকে হবে, সরণের দিকে, অর্থাৎ সরণটা কি, প্রস্থ বরাবর। এই কারণেই আমরা লিখতেছি প্রস্থ বরাবর বেগের উপাংশ। এই একটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও, আশা করি আর সমস্যা হবে না। তো ওকে, ভালো থেকো। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পার্সোনাল নাম্বার, এই ম্যাথ বুঝতে কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারো, কোনো সমস্যা নেই, বা হোয়াটসঅ্যাপেও নক দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কে ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য। তো ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। করোনাকালীন সময়ে আমরা সবাই মাস্ক ব্যবহার করি এবং সাবধানে চলাচল করি। আল্লাহ হাফেজ।